হ্যালো বন্ধুরা, রুবি 10 মিনিটসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা এই 2 নম্বর অধ্যায়ের শেষ অংশ 2.3 সম্পর্কে দেখব। তাহলে চলো শুরু করি। এখানে প্রথমে আমরা দেখব যে ঐকিক নিয়ম বলতে কি বোঝায়। মনে করি 10টি বল পেনের দাম হচ্ছে আমার 50 টাকা, ঠিক আছে? তাহলে আমরা একটি বল পেনের দাম হিসাব করতে পারি না? এই 50/10 করলে আমরা পাই 5 টাকা, অর্থাৎ আমাদের একটি বল পেনের দাম কত হবে? 5 টাকা। এখন একটি জিনিস লক্ষ্য করো যে এই একটি বল পেনের দাম থেকে কিন্তু যে কোনো সংখ্যক বল পেনের দাম আমরা নির্ণয় করতে পারি। যেমন এখান থেকে আমরা বের করতে পারি যে আমাদের 8টি বল পেনের দাম কত, এই 5 গুণ 8 অর্থাৎ 40 টাকা, ঠিক আছে? একটির দাম যদি 5 টাকা হয় তাহলে 8টির দাম আরো বেশি হবে, 40 টাকা। অতএব আমরা কি বলতে পারি যে ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করতে পারি। এটি হচ্ছে আমাদের ঐকিক নিয়মের অঙ্ক করার মূল লক্ষ্য। এরপরে আসো আমরা একটি উদাহরণের অঙ্ক দেখি। এখানে আমাদেরকে বলছে যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কত দিন চলবে? এখন দেখো আমাদের কি বলে দিচ্ছে, আমাদের বলে দিচ্ছে যে এমন ছাত্র আছে হচ্ছে 50 জন, তাই না? তো এই 50 জন ছাত্রের খাদ্য আছে 4 দিনের। এখন 50 জন ছাত্র কোনো খাদ্য 4 দিনে খায়, ঠিক আছে? এখন আমরা যদি একদিনে হিসাব করি তাহলে কি হবে বলতো? 50 গুণ 4। এখন তোমার প্রশ্ন এটা হতে পারে যে আমরা তো একে যখন হিসাব করি তখন ভাগ হয়, এখানে আমরা গুণ কেন করলাম, তাই না? এখানে আমরা গুণ কেন করলাম? তো একটি জিনিস তুমি একটু সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করে দেখো যে 50 জন ছাত্রের খাদ্য আছে 4 দিনের, অর্থাৎ যে খাদ্য 50 জন ছাত্র মিলে 4 দিনে শেষ করে, ঠিক আছে? সেই খাদ্য একজন যদি শেষ করতে যায় তার আরো বেশি সময় লাগা উচিত না? কারণ সে তো আরো আস্তে ধীরে খাবে, তাই না? এটাই স্বাভাবিক। সেজন্য এখানে আমাদের দিনের পরিমাণ বেশি হবে। তাহলে যেহেতু দিনের পরিমাণ বেশি হবে সুতরাং 50 আর 4 গুণ হবে। এজন্য আমরা এখানে 50 আর 4 গুণ করি। এখন দেখো আমরা যদি 20 জনের ক্ষেত্রে হিসাব করতে যাই, ঠিক আছে? তো 20 জন কিন্তু এই 50 জন ছাত্র যে কয় দিনে খাদ্য খাবে, ঠিক আছে, তার থেকে একটু বেশি দিনে খাবে, তাই না? কিন্তু এই একজন যে কয় দিনে খায় তার থেকে একটু কম দিনে খাবে। সেজন্য 20-এ যখন আমরা হিসাব করব তখন 20 দ্বারা ভাগ করব, ঠিক আছে? স্বাভাবিক ঐকিক নিয়মের অঙ্কগুলো থেকে এখানে এই একটু পার্থক্য তোমরা লক্ষ্য রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখতে পাই, যে পরিমাণ খাদ্যে 50 জনের 4 দিন চলে সেই পরিমাণ খাদ্যে একজনের 200 দিন চলে। আবার ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্র চলে হচ্ছে 10 দিন, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে লোক সংখ্যা কমলে দিন বাড়ে, আবার লোক সংখ্যা বাড়লে আমাদের দিন কমে, ঠিক আছে? তো স্বাভাবিক ঐকিক নিয়মের অঙ্ক থেকে লোক সংখ্যার দিনের অঙ্কগুলো একটু আলাদা। এরপরে আসো আমরা অনুশীলনীর অঙ্ক দেখবো। অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন দেখবো আমরা একটু পরে। একে আছে হচ্ছে আমাদের ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। তো এখানে কয় বলছে অনুপাত, তাই না? আমাদের অনুপাত কি বলতো? অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে এই কয়ের সাথে ক্ষয়ের মিল হবে। আবার দেখো ক্ষয় বলছে যে একক অনুপাত। একক অনুপাত আমরা কি জানি যে পূর্ব রাশি উত্তর রাশি একই হবে, তাহলে এই ক্ষয়ের সাথে আমাদের মিলবে হচ্ছে ঘ, তাই না? এরপর বলছে যে শতকরার প্রতীক। এখন শতকরার প্রতীক কি এটা এখানে বলতো? এটা হচ্ছে শতকরার প্রতীক, ঠিক আছে? এরপরে বলছে যে গুরু অনুপাত কি। আমরা জানি যে গুরু অনুপাতের ক্ষেত্রে আমাদের পূর্ব রাশি বড় হয়, তাহলে এখানে গুরু অনুপাত কোনটা? 7:3। এরপরে বলছে লঘু অনুপাত। তো এখানে দেখো লঘু অনুপাত এই 1:5, কারণ লঘু অনুপাতের ক্ষেত্রে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হয়, ঠিক আছে? এরপরে আসো আমরা 2 নম্বর দেখি। 2 নম্বর থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এখানে আমাদের বলছে যে অনুপাত কি। আমরা আগেও দেখেছি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ, তাহলে সঠিক উত্তর হবে ক। এরপরে 3-এ বলছে যে 2:5-এর সমতুল্য অনুপাত কোনটি। এখানে দেখো এই 4:10, ঠিক আছে? এদের এই পূর্ব রাশি উত্তর রাশিকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই? 2:5। তাহলে 2:5-এর সমতুল অনুপাত হবে হচ্ছে আমাদের 4:10, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে গ। এরপরে দেখো আমাদের 4-এ বলেছে যে 3:4 এবং 4:5-এর মিশ্র অনুপাত কোনটি। আমরা জানি যে মিশ্র অনুপাত কিভাবে বের করে? পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফল, ঠিক আছে? এখানে দেখো পূর্ব রাশিগুলো কি কি? 3 এবং 4, তাই না? তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল হবে 3 গুণ 4 অর্থাৎ 12। আর দেখো উত্তর রাশিগুলো কি কি? উত্তর রাশিগুলো হচ্ছে 4 ও 5, তাহলে উত্তর রাশিগুলোর গুণফল হবে 4 গুণ 5 অর্থাৎ 20। সুতরাং আমাদের মিশ্র অনুপাত হবে 12:20। এরপরে আসো আমরা 5 নম্বর দেখি। এখানে আমাদেরকে বলছে যে 3:20।
অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হয়? ঠিক আছে, এখানে দেখো হর ও লবকে যদি আমি 100 দ্বারা গুণ করি এবং এই হরের 100 অপরিবর্তিত রেখে এই বাকি সংখ্যাগুলো আমরা কাটাকাটি করি বা যে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাই? 15/100। এখন এই 15/100 এটাকে যদি আমি 1/100 হিসেবে চিন্তা করি, 1/100 কে আমরা কি লিখতে পারি? পার্সেন্ট সাইন, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 15%। ঠিক আছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গ। 6 ক্ষেত্রে দেখো আমাদেরকে বলছে যে 200 সেন্টিমিটারের 1% কত অংশ? 200 সেন্টিমিটারের 1% বলতে বোঝায় 200 সেন্টিমিটারের 1/100, তাই না? তো 200 সেন্টিমিটারের 1/100 আমরা যদি করি, এই এর বলতে আমরা বোঝাই হচ্ছে গুণ, তাই না? তাহলে 200 গুণ 1/100, 200 গুণ 1/100 করলে দেখো এই হর ও লবে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 2, সুতরাং উত্তর হবে 2 সেন্টিমিটার বা 2। এরপরে আসো আমরা 7 দেখি। এখানে আমাদের বলছে যে 1:5। এখানে আমাদের পূর্ব রাশি 1, উত্তর রাশি হচ্ছে 5, ব্যস্ত অনুপাত হচ্ছে 5:1। এখানে দেখো 1, 2, 3 এই তিনটি উক্তি কিন্তু সঠিক, সুতরাং সঠিক উত্তর হবে আমাদের ঘ। এখন দেখো 8 আমাদেরকে বলছে যে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী যদি 60% হয় সেক্ষেত্রে কোনটি সঠিক? ঠিক আছে, এখানে দেখো আমাদের মোট ছাত্রছাত্রী 100 জন এবং বলা আছে যে ছাত্রী 60%, তাহলে ছাত্রী সংখ্যা অবশ্যই 60 জন, তাহলে এক ঠিক আছে। এরপরে 2 দেখো আমাদেরকে বলছে যে ছাত্র সংখ্যা 40, এখন 100 থেকে 60 বিয়োগ করলে পাই আমরা 40, সুতরাং আমাদের 2ও ঠিক আছে। এরপরে বলছে যে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 3:2। এখন ছাত্র হচ্ছে 40 জন আর আমাদের ছাত্রী হচ্ছে 60 জন, এদেরকে আমরা যদি অনুপাত করি এবং দেখো 40/60, এখানে আমরা হর ও লবকে যদি 20 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? 2/3, তাই না? এই 2:3 পাবো, কিন্তু এখানে আমাদের কি বলছে? 3:2, সুতরাং এই 3 হবে হচ্ছে ভুল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে কি বলতো? 1 ও 2। এরপরে আসো আমরা 9 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত? এখানে দেখো চিত্রে 4টি অংশ আছে, তার একটি অংশ দাগানো, সুতরাং আমাদের দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কি হবে? 1:4, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে ক। 10 বলছে যে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখানে দেখো দুই বাহু হচ্ছে 2 মিটার 2 মিটার করে, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 2 × 2 বর্গমিটার, অর্থাৎ 4 বর্গমিটার। এরপরে আসো আমরা 11 দেখি। এখানে দেখো আমাদেরকে বলছে যে নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমাদের উদ্দীপকে বলছে যে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পূর্ণ করতে পারে। এই 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। 11তে আমাদের বলছে যে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে? ঠিক আছে, এখানে দেখো 3 জন বালক সমান 2 জন পুরুষ দ্বারা বোঝানো হয়েছে যে 3 জন বালকের কাজ সমান হচ্ছে 2 জন পুরুষের কাজ। ঠিক আছে, অনুরূপ দেখো একজন বালকের কাজ সমান 2/3 অংশ পুরুষের কাজ। অনুরূপ ভাবে 9 জন বালকের কাজ সমান হবে কি বলতো? 2 × 9/3 জন পুরুষের কাজ। এখন হর ও লবকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাই কি? 3 × 2, অর্থাৎ 6 জন পুরুষের কাজ। সুতরাং 9 জন বালক সমান 6 জন পুরুষের কাজ। আমাদের সঠিক উত্তর হবে খ। 12তে আমাদেরকে বলছে যে যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করে তাহলে প্রত্যেক বালক কত টাকা পেল? এখন দেখো যে আমাদের সমাধান কি? 3 জন বালক পায় হচ্ছে 900 টাকা, তাই না? প্রশ্ন অনুযায়ী, কারণ 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করেছে, 2 জন পুরুষ যে পরিমাণ কাজ করে 3 জন বালকও তো একই পরিমাণ কাজ করে, সুতরাং 3 জন বালক সম্পূর্ণ করে কাজটি 900 টাকা পাবে। এখন 3 জন বালক কাজ সম্পন্ন করলে প্রত্যেক বালক কয় টাকা পাবে? অর্থাৎ 3 জন বালক পায় 900, একজন বালক পায় 900/3, অর্থাৎ 300 টাকা। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে খ। ঠিক আছে, এরপরে আসো আমরা 13 দেখি। এখানে আমাদেরকে বলছে যে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষায় মোট নাম্বার যদি 700 হয় তাহলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? এখানে দেখো মোট নম্বর হচ্ছে 700, তাহলে ইউসুফের নম্বর হচ্ছে 700-র 70%। এখন 700-র 70% কত হবে বলো তো? 700-এর 70/100, এই এর বলতে কি বোঝায়? গুণ। এখন দেখো 700 গুণ 70/100, এই হর ও লবকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা লবে পাবো হচ্ছে 7 × 70 এবং হরে পাবো হচ্ছে 1, অর্থাৎ 7 × 70 আমাদের আসে হচ্ছে 490, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। এরপরে আসো 14 দেখি। এখানে আমাদেরকে বলছে যে 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? এখন দেখো 8 কেজি চালের দাম 168 টাকা, অর্থাৎ 1 কেজি চালের দাম কত? 168/8, অর্থাৎ 5 কেজি চালের দাম কত? এই 168/8 এর সাথে আমরা 5 গুণ করে দিলাম, তাহলে আমাদের উত্তর আসে 105 টাকা, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে খ।
এরপরে আসো আমরা 19 দেখি। এটি আমাদের উদাহরণের মতো একটা অঙ্ক। এখানে আমাদের বলছে যে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কতদিন চলবে। এখন দেখো 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে হচ্ছে 30 দিন, তাই না? এখন আমরা হিসাব করব যে একজন ছাত্রের কতদিন চলে। আমরা কি জানি যে 15 জন ছাত্র যে খাবারটা বা যে চাল 30 দিনে খায়, একজনের খেতে আরো বেশি সময় লাগবে, সেজন্য আমরা 30 গুণ 15 দিন করি, ঠিক আছে? অর্থাৎ 20 জন ছাত্রের কতদিন লাগবে, 20 জন ছাত্রের একজনের যতদিন লাগে তার থেকে একটু কম সময় লাগবে সেই চাল শেষ করতে, তাই না? সুতরাং 30 গুণ 15/20, এখান থেকে আমি উত্তর পাই হচ্ছে 45/2 দিন বা 22 সমস্ত 1/2 দিন। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 25 দেখি। এখানে আমাদের বলছে যে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। এখন দেখো রবিন একদিনে হাঁটে হচ্ছে 10 ঘন্টা, তাই না? তাহলে সে 12 দিনে হাঁটে কত ঘন্টা সেটা আমরা বের করতে পারি। এখন দেখো তাহলে আমরা কি পেলাম, যে সে 480 কিলোমিটার অতিক্রম করে হচ্ছে আমাদের 120 ঘন্টায়। অর্থাৎ 1 কিলোমিটার অতিক্রম করে কত ঘন্টায়, অর্থাৎ 360 কিলোমিটার সে কত ঘন্টায় অতিক্রম করে আমরা সেটা বের করতে পারি, তাই না? এখন দেখো প্রশ্ন অনুযায়ী সে দৈনিক 9 ঘন্টা হাঁটে, তাই না? অর্থাৎ 9 ঘন্টা হাঁটে সে একদিনে। অর্থাৎ দেখো 360 কিলোমিটার অতিক্রম করতে আমরা বের করেছি যে তার সময় লাগবে 90 ঘন্টা। এখন এই 9 ঘন্টা যদি সে একদিনে হাঁটে, তাহলে সে 1 ঘন্টা হাঁটে কত দিনে এবং 90 ঘন্টা হাঁটে কত দিনে, আমরা সেটা বের করতে পারবো ওই নিয়মে। আমাদের উত্তর আসে 10 দিন। সুতরাং 10 দিনই হবে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এরপরে আসো আমরা 28 নম্বর দেখি। এখানে আমাদেরকে বলছে যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারে। দেখো প্রশ্ন অনুযায়ী আমাদের কি এই 2 জন পুরুষ সমান হচ্ছে 3 জন বালক, তাই না? এটা আমাদেরকে বলে দিচ্ছে। এখন প্রথমে আমরা যেটা করব যে 2 জন পুরুষের সমান কাজ করা হচ্ছে 3 জন বালক, সুতরাং একজন পুরুষের সমান কতজন বালক কাজ করে, এবং এখানে আমাদের কি বলছে 4 জন পুরুষ, তাই না? 4 জন পুরুষের সমান কাজ কয়জন বালক করে সেটা আমরা বের করব। এটা আসলো আমাদের 6 জন বালক, তাই না? তাহলে দেখো 21 দিনে কাজটি করতে পারে মোট কতজন বালক সেটা আমরা বের করতে পারবো। এখন দেখো আবার এই যে আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে কাজটি করতে পারবে প্রশ্নে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এখানে আরেকটি জিনিস কি বের করতে হবে, যে 6 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ, সেটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেললাম 9 জন বালকের কাজ। এর পরের ধাপে আমরা যেটা করব, দেখো 4 জন পুরুষ ও 10 জন বালক বলতে বোঝাচ্ছে এখানে 16 জন বালকের কাজ, আর এই 6 জন পুরুষ ও 15 জন বালক বলতে বোঝাচ্ছে তোমার 9 যোগ 15 জন বালকের কাজ। কারণ এই 6 জন পুরুষ সমান আমাদের 9 জন বালক, আমরা একটু আগে বের করেছি, আর 4 জন পুরুষ সমান 6 জন বালক, এটাও আমরা বের করেছি, ঠিক আছে? তাহলে এই 4 জন পুরুষ ও বালকের মিশ্রণটা না রেখে আমরা সব বালকের কাজে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি, যে এই 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি কত দিনে শেষ করেছিল, 21 দিনে। অর্থাৎ 16 জন বালক কাজটি শেষ করেছিল হচ্ছে 21 দিনে। তাহলে একজন বালক কাজটি কয় দিনে শেষ করে, অর্থাৎ 24 জন বালক কাজটি কয় দিনে শেষ করে, তাই না? এই 24 জন বালক কাজটি শেষ করবে হচ্ছে 14 দিনে, যেটি হবে হচ্ছে আমাদের উত্তর। দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছিল, যে 6 জন পুরুষ ও 15 জন বালক কাজটি কত দিনে শেষ করতে পারে, ঠিক আছে? সেটি কিন্তু আমরা বের করলাম, যে 24 জন বালক কাজটি শেষ করে 14 দিনে। 24 জন বালক বলতে বোঝায় আসলে 6 জন পুরুষ 15 জন বালক। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে উদ্দীপকে বলছে যে কোনো কাজ আলিফ 20 দিনে করে, খালিদ 30 দিনে করে, তাই না? তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিনে কাজ করার পর খালিদ একা কাজটি সম্পন্ন করে। কয় বলছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। এখন দেখো আলিফ 20 দিনে করে হচ্ছে আমাদের 1 অংশ কাজ, তাই না? অর্থাৎ একদিনে কত অংশ কাজ করে, 1/20। অনুরূপভাবে খালিদের ক্ষেত্রে দেখো সে 30 দিনে করে হচ্ছে 1 অংশ কাজ, অর্থাৎ একদিনে করে হচ্ছে 1/30। এখন একদিনে একত্রে করবে কত, এই 1/20 যোগ 1/30 অংশ। এভাবে আমরা ক অঙ্কটি করতে পারবো। ক্ষয় আমাদের বলছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। এখন দেখো তারা একত্রে কত অংশ কাজ করে, এটা তো আমরা পেয়ে গেলাম। তো একত্রে এই কাজ করে তারা হচ্ছে একদিনে, তাই না? তাহলে তারা এই একদিনে যদি এই 1/20
যোগ 1/30 অংশ কাজ করে, তাহলে তারা 3 দিনে কত অংশ কাজ করবে সেটা আমরা বের করতে পারবো। তো এখানে আমাদের যেটা আসবে সেটা আমরা 1-এর থেকে বিয়োগ দিব, ঠিক আছে? 1-এর থেকে বিয়োগ দিয়ে যেটা পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বাকি কাজ। এখন দেখো খালিদের ক্ষেত্রে আমরা জানি যে সে 1 অংশ কাজ করতে পারে 30 দিনে, তাহলে এই বাকি কাজ সে কয় দিনে করতে পারবে সেটা আমরা বের করতে পারবো, তাই না? তারপরে এই 3 দিনের সাথে এই সময়টা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে কাজটি কত দিনে শেষ হয়েছিল, ঠিক আছে? গয়ের ক্ষেত্রে দেখো আমাদেরকে বলছে যে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/6 অংশ সম্পন্ন করে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত কত হবে। এখন দেখো 1 অংশ শেষ করে হচ্ছে আমাদের 20 দিনে, তাই না? এখন 5/6 অংশ শেষ করবে কত দিনে আলিফ, সেটা আমরা বের করতে পারবো। এখন যত দিনে শেষ করবে, ঠিক আছে, সেটার সাথে যদি আমরা দিন মজুরি গুণ করি তাহলে সে তত টাকা পাচ্ছে। আবার খালিদের ক্ষেত্রেও তাই, সে 1 অংশ শেষ করা হচ্ছে 30 দিনে, অর্থাৎ 5/6 অংশ শেষ করতে তার কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? সেই সময়ের সাথে সে প্রতিদিন যে দিন মজুরি পায় সেটা গুণ করলে তার মজুরির পরিমাণটা আমরা পেয়ে যাব, তারপরে অনুপাত করলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত আমরা পেয়ে যাব। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে তোমরা নিজেরা এই সৃজনশীলটি একটু চেষ্টা করবে। এখানে আমাদের 2.3 শেষ হলো, এর পরের দিন আমরা নতুন অধ্যায় শুরু করব, 3 নম্বর অধ্যায়। এই অঙ্কগুলো তোমরা একটু বাসায় দেখবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।